হবিগঞ্জ সদরে এনসিপি এবং পৌর বিএনপি ও ছাত্র দলের পাল্টাপাল্টি কর্মসূচিকে ঘিরে চরম উত্তেজনা বিরাজ করছে জেলা জুড়ে। পৌর এলাকায় জারি হয়েছে 144 ধারা। শহরে পুলিশের পাশাপাশি 3 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এদিকে 144 ধারার মধ্যেই হবিগঞ্জ যাওয়ার পথে শ্রীমঙ্গলে পুলিশের বাধায় পড়েছেন এনসিপি নেতারা। বিকেল 4:30টার দিকে শ্রীমঙ্গলের চাকন্যা এলাকায় এনসিপি গাড়িবহর আটকে দেয় পুলিশ। প্রায় আধা ঘন্টা পর বিকেল 5টার দিকে হবিগঞ্জের উদ্দেশ্যে আবারও যাত্রা করেন তারা। তবে পথে রশিদপুরে আবারও তাদের আটকে দেওয়া হয়। সবশেষ খবর পাওয়া পর্যন্ত সেখানেই তারা অবস্থান করছেন। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারি এবং উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম সহ নেতারা উপস্থিত রয়েছেন। এর আগে পূর্ব ঘোষিত পাল্টাপাল্টি কর্মসূচি এড়াতে হবিগঞ্জ সদরে 144 ধারা জারি করে প্রশাসন। আদেশ অনুযায়ী পরবর্তী নির্দেশ না দেওয়া অবধি হবিগঞ্জ পৌর এলাকায় 5 জনের বেশি মানুষ সমবেত হওয়া যাবে না। বন্ধ থাকবে মিছিল, মাইকিং, স্লোগান এবং পিকেটিং। 144 ধারা জারি হলেও শহরের জীবনযাত্রা স্বাভাবিক রয়েছে, অব্যাহত রয়েছে পুলিশের নিয়মিত টহল। এই মুহূর্তের খবরটা জেনে নিতে চাই, আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন হবিগঞ্জ থেকে সহকর্মী আহমেদ ফারুক মিল্লাত। আহমেদ ফারুক মিল্লাত, একটু বলবেন সুনির্দিষ্টভাবে জানা গেল কিনা এনসিপি নেতারা এখন কোথায় অবস্থান করছেন এবং নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আইন শৃঙ্খলা বাহিনী সহ সার্বিক চিত্রটা আসলে কেমন দেখছে একটু জানাবেন আমাদেরকে। রাকিব, আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যে সারাদিন ভর একটা উদ্বেগ উৎকণ্ঠা ছিল এবং হবিগঞ্জ শহরে 144 ধারা জারি ছিল। ফলে ছাত্রদল, যুবদল এবং এনসিপির গতকালকের যে ঘটনা সেটির পরিপ্রেক্ষিতে আজকে 144 জারি ছিল এবং বিপুল সংখ্যক পুলিশ বিভিন্ন মোড়ে মোড়ে মোতায়েন ছিল, 3 প্লাটুন বিজিবিও মোতায়েন ছিল। ফলে নিরাপত্তার কোনো কমতি নেই। কিন্তু মূলত হচ্ছে হবিগঞ্জের উদ্দেশ্যে তারা রওনা দিয়েছিলেন বিকেল 4:30টায় শ্রীমঙ্গল থেকে। শ্রীমঙ্গল থেকে রওনা দেওয়ার পর তারা এখানে পুরো শ্রীমঙ্গল থেকে হবিগঞ্জের মিরপুর পর্যন্ত পুরো এলাকাটা পাহাড়ি এবং এখানে 4টা বাজারের মতো আছে। যেমন প্রথম ওনারা চাকন্যাতে ওনাদেরকে আটকানো হয়, পুলিশ প্রশাসন থেকে বলা হয় নিরাপত্তার স্বার্থে ওনাদেরকে আটকানো হয়েছে, যাতে ওনারা যাতে হবিগঞ্জে না যান, যেহেতু ওনার নিরাপত্তার বিষয়টা আগে। পরবর্তী পর্যায়ে ওনারা সেই ব্রেকেট ভেঙে ওনারা সেকেন্ড চলে যান এই রশিদপুরে, সেখানে ওনারা আটকানো হয়। পরবর্তীতে ওনারা চলে যান কামাইছড়া এবং সর্বশেষ যে খবর একটু আগে যেটা পেয়েছি সেটি হচ্ছে ওনারা কামাইছড়া পাহাড়ি এলাকায় ওনারা আছেন। ওনার গাড়ি বহর সহ এখানে নাহিদ ইসলাম, সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহ সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং হবিগঞ্জ জেলার নেতৃবৃন্দরাও আছেন সাথে। এবং তারা যেটা বলেছেন সেটা হচ্ছে যে আমরা শান্তিপূর্ণভাবে আমরা হবিগঞ্জ সার্কিট হাউসে গিয়ে একটি প্রেস কনফারেন্স করার কথা হচ্ছে। আমি আমার পিছনে দেখতে পাচ্ছি সার্কিট হাউসে তো তালা দেওয়া আছে, যেহেতু ভিতরে সিকিউরিটি নিরাপত্তার জন্য। এখানে তারা আসবেন, এসে একটি সংবাদ সম্মেলন করার কথা রয়েছে এবং বিক্ষোভ সমাবেশ, বিক্ষোভ মিছিল করার কথা রয়েছে, যেটি বিকেলে করার কথা ছিল। কিন্তু তারা যখন এখানে এসে এখনো পৌঁছেননি, ফলে সেটি ওনারা কখন আসবেন না আদৌ আসবেন কিনা না সেটা একটা দেখার বিষয়। পাশাপাশি এখানকার যুবদল এবং ছাত্রদল এবং পৌর বিএনপির যে নেতৃবৃন্দ তারা যেটা বলেছেন যে গতকালকে শান্তিপূর্ণ পরিবেশ ছিল, কিন্তু যে এনসিপির নেতৃবৃন্দরা যে প্রধানমন্ত্রী এবং স্থানীয় সংসদ সদস্য থেকে নিয়ে কিছু কথা বলার কারণে স্থানীয় জনতা একটু বিক্ষুব্ধ উঠে সেখান থেকে মূলত একটি সংঘর্ষের সূত্রপাত হয় এবং কয়েকজন আহত হয়। এবং গতকালকে রাত্রে এই ঘটনার পরই সকাল থেকে 144 জারি করা হয়েছে এবং বর্তমানে পরিস্থিতি একদম মানে স্থিতিশীল আছে, কোনো ধরনের বিশৃঙ্খল পরিবেশ দেখা যাচ্ছে না হবিগঞ্জ শহরে। অনেকগুলো গুরুত্বপূর্ণ তথ্য জানিয়ে দিলেন আহমেদ ফারুক মিল্লাত। এবং আপনি বলছিলেন কানাইছড়িতে তারা এই মুহূর্তে অবস্থান করছেন এবং পরবর্তীতে সার্কিট হাউসে আসার কথা, এবং নিশ্চয়ই তারা কখন আসবেন সেটা পরবর্তী সংবাদ সংযোগগুলোতে আপনার কাছ থেকে জেনে নেব। ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। সহকর্মী আহমেদ ফারুক মিল্লাত যুক্ত হয়েছিলেন, বলছিলেন হবিগঞ্জ থেকে। শিরোনামে বলছিলাম, স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে ইসির নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে জামাতে ইসলামী। নির্বাচন কমিশন অতিরিক্ত সচিব শামসুল আলমের নিয়োগ বাতিল, এমপিওভুক্ত শিক্ষকদের নির্বাচনে অংশগ্রহণের সুযোগ এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পদধারীদের নির্বাচনে অযোগ্য ঘোষণা সহ একাধিক দাবি জানিয়েছে দলটি। সাতক্ষীরা 4 আসনের সংসদ সদস্যের বিষয়েও নিজেদের অবস্থান স্পষ্ট করেছে জামাত। বিস্তারিত ফারজানা আক্তারের প্রতিবেদনে। বুধবার সকালে নির্বাচন কমিশন ভবনে আসেন জামায়াতের 6 সদস্যের প্রতিনিধি দল। প্রায় 2 ঘন্টা বৈঠক করেন প্রধান নির্বাচন কমিশনার সহ পুরো কমিশনের সাথে।
বৈঠক শেষে গণমাধ্যমে কথা বলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। তিনি বলেন, নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব হিসেবে শামসুল আলমের নিয়োগ রাজনৈতিক বিবেচনায় হয়েছে। এই নিয়োগ স্থানীয় সরকার নির্বাচনের নিরপেক্ষতা ও গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তৈরি করবে। ইলেকশন কমিশন একটা কনস্টিটিউশনাল বডি, এখানে কোনো পলিটিক্যাল ব্যক্তির নিয়োগ যে কোনো নির্বাচনকে নিরপেক্ষ করার ব্যাপারে অন্তরায় এবং বাধা। এবং জনাব শামসুল আলম সাহেব বিএনপির স্থায়ী কমিটির সদস্য, সিনিয়র নেতা, আমাদের রাজনৈতিক সহকর্মী এবং সিনিয়র নেতা জনাব নজরুল ইসলাম খানের নেতৃত্বে গঠিত বিএনপির নির্বাচনী আসন পুনর্বিন্যাস একটা কমিটি আছে, সেই কমিটির সদস্য হিসেবে তিনি দায়িত্ব পালন করেছেন। এবং আজকের আলোচনায় যখন আমরা এই অভিযোগটা করেছি, বাইদি ভাই কথার মাধ্যমে আমরা এটা জেনেছি যে সেই কমিটির দায়িত্ব পালনের প্রয়োজনেই তিনি এই ইলেকশন কমিশন অফিসেও একবার এসেছেন। এমপিওভুক্ত শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণে বাধা দেওয়ার সিদ্ধান্তের তীব্র বিরোধিতাও করে জামায়াত। এমপিওভুক্ত শিক্ষক যারা, সেই শিক্ষকরা নির্বাচনে অযোগ্য হবেন, এভাবে তারা একটা রিকমেন্ডেশন এখানে তৈরি করেছেন। আমরা এটারও তীব্র আপত্তি জানিয়েছি। একই সঙ্গে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের পদধারীদের স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ ঠেকাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়। তো যে দলের রাজনীতি করাটা সন্ত্রাস বিরোধী আইন দ্বারা সরকারের নির্বাহী আদেশে নিষিদ্ধ করা হয়েছে, তাদেরকে নির্বাচনে অযোগ্য করতে হবে। সাতক্ষীরা 4 আসনের এমপির বিষয়ে তিনি জানান, গাজী নজরুলকে বহিষ্কারের পর তাকে নিয়ে কিছু বলার নেই দলটির। যেহেতু তিনি দল থেকে বহিষ্কৃত, তাই বহিষ্কৃত অর্থ হলো তিনি আমাদের দলে নাই। যশোরের এমপির বাড়িতে আক্রমণে সরকারি দলের উপর অভিযোগ ও তীব্র নিন্দা জানিয়েছে জামায়াত। একজন মাননীয় সংসদ সদস্যের বাড়িতে হামলা করা, ওই মেয়েটার গায়ে হাত তুলেছে, মাননীয় সংসদ সদস্যের স্ত্রীর গায়ে হাত তুলেছে। দ্যাট ইজ ভেরি আনফরচুনেট। ফারজানা আক্তার, 71, ঢাকা। যারা দেশ অস্থিতিশীল ও স্বৈরাচার পুনর্বাসনের পথ তৈরি করতে চায়, তাদের রাজপথেই জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন সমাজ কল্যাণ মন্ত্রী ডাক্তার এজেডএম জাহিদ হোসেন। এবং এই একই অনুষ্ঠানে মৎস্য প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, বিএনপিকে কোনো পরাজিত শক্তি ক্ষমতা থেকে সরাতে পারবে না। রাজধানীতে এক আলোচনা সভায় তারা এসব কথা বলেন। মাহিলা ইসলামের রিপোর্টে বিস্তারিত। বিএনপির প্রয়াত নেতা শফিউল বারী বাবুর ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে বুধবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এই আলোচনা সভা আয়োজন করা হয়। একজন মানুষ ছিলেন, তিনি শুধু এই সময় তার সহধর্মিণী শফিউল বারী বাবুর রাজনৈতিক জীবন ও দলের প্রতি নিষ্ঠা, আত্মত্যাগের কথা স্মরণ করেন। দেশের উন্নতির জন্য কিভাবে যোগ্য মানুষ তৈরি করা যায় সে চিন্তাটাই তিনি করেছেন। অনুষ্ঠানে মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, জনগণের সরাসরি ভোটে নির্বাচিত হয়েই বিএনপির রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছে। তাই নানা ষড়যন্ত্র ও অপচেষ্টা চালিয়েও পরাজিত শক্তি বিএনপিকে ক্ষমতা থেকে সরাতে পারবে না। সংগ্রাম করে প্রত্যেকটি নেতাকর্মী স্বর্ণের মতো খাঁটি আর ইস্পাতের মতো কঠিন হয়েছে। কাজে বিএনপিকে এই সমস্ত পরাজিত শক্তি 71-এ যাদের ভূমিকা, বিতর্কিত ভূমিকা, যাদেরকে এই দেশের মানুষ রাজাকার হিসাবে চিহ্নিত করেছে, তারা বিএনপিকে ফেলে দিতে চায়। এত সহজ বিষয়। সমাজ কল্যাণ মন্ত্রী ডাক্তার এজেডএম জাহিদ হোসেন বলেন, বাক স্বাধীনতার নামে উস্কানিমূলক বক্তব্য দিয়ে পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করলে তার জবাব রাজপথেই দেয়া হবে। অহেতুক মানুষকে উত্তেজিত করে দেশকে বিপদগ্রস্ত করা এবং স্বৈরাচারের রাস্তাকে খুলে দেওয়ার যে ষড়যন্ত্রে আপনারা নেমেছেন, এটি বিএনপি বা বিএনপির নেতা কর্মীরা জীবিত থাকা অবস্থায় বাংলাদেশে বাস্তবায়ন হওয়ার কোনো সুযোগ নাই। হুঁশিয়ারি করেন, যারা নতুন করে স্বৈরাচারকে পুনর্বাসনের ষড়যন্ত্র করছে তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবে বিএনপি। পতিত স্বৈরাচারকে পুনর্বাসন করার জন্য যারা মিশন নিয়ে নেমেছেন তাদের জন্য সুস্পষ্ট ভাষায় আমরা বলতে চাই, বিএনপি ইনশাআল্লাহ জনগণকে সাথে নিয়ে আগামী দিনে যে কোনো ষড়যন্ত্র রুখে দিয়ে যারা স্বৈরাচারকে পুনর্বাসন করার রাস্তা করার চেষ্টা করছেন তাদেরকে রাজপথে যথাযথ জবাব দেওয়া হবে। সভায় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও সতর্ক থেকে সব ধরনের ষড়যন্ত্র মোকাবেলার আহ্বান জানান বিএনপি নেতারা। জনাব তারেক রহমানের নেতৃত্বে ইনশাআল্লাহ এগিয়ে যাবে। মাহিলা ইসলাম, 71, ঢাকা। 2018 সালের জাতীয় নির্বাচনে শতভাগ ভোট পড়েছে এমন কেন্দ্রে সংশ্লিষ্ট কর্মকর্তাদের খুঁজছে দুর্নীতি দমন কমিশন দুদক। ভোট কারচুপির সাথে জড়িত ডিসি সহ সংশ্লিষ্টদের তথ্য সংগ্রহে কাজ করছে তারা।
এদিকে বরখাস্তকৃত সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের মিরপুর ডিএইচএস এর বাসা থেকে আরও একটি ফ্ল্যাট নিয়ন্ত্রণে নিয়েছে দুদক। মিল্টন আনোয়ারের প্রতিবেদন। আওয়ামী লীগ ক্ষমতায় থাকা অবস্থায় সবকটি জাতীয় নির্বাচনই ছিল প্রশ্নবিদ্ধ। দুদকের কাছে অভিযোগ, এসব নির্বাচনে আওয়ামী লীগকে বিজয়ী করতে দলীয় নেতাকর্মীর পাশাপাশি কাজ করেছেন বিভিন্ন স্তরের সরকারি কর্মকর্তা। এই অভিযোগে 2025 সালের জানুয়ারিতে দুদকের 5 সদস্যের অনুসন্ধান দল কাজ শুরু করে। দিনের ভোট রাতে দেয়ার ওই নির্বাচনে শতভাগ ভোট পড়া কেন্দ্র সহ জালিয়াতির তথ্যপাত্র খুঁজছেন তারা। নির্বাচন কেন্দ্রিক একটা অনুসন্ধান দুদকে চলমান রয়েছে এবং অনুসন্ধানকারী টিম জানেন যে দুদকের একজন উপপরিচালকের নেতৃত্বে 7 সদস্যের একটি টিম অনুসন্ধান কার্যক্রম পরিচালনা করছে। এদিকে আদালতের আদেশে বরখাস্ত সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের মিরপুরের আরেকটি ফ্ল্যাট নিয়ন্ত্রণে নিতে অভিযান চালায় দুদক। বুধবার সংস্থাটির উপপরিচালক হাফিজুল ইসলামের নেতৃত্বে নির্বাহী ম্যাজিস্ট্রেট সহ একটি টিম ফ্ল্যাটে থাকা মালামাল জব্দ করেছে। অনুসন্ধান কিংবা তদন্ত কর্মকর্তা বিজ্ঞ আদালতের আদেশে ক্রোক আদেশকৃত সম্পদ রিসিভার নিয়োগ দিয়ে থাকে এবং রিসিভার নিয়োগের প্রেক্ষিতে ফ্ল্যাট কিংবা স্থাবর সম্পদগুলো জব্দ তালিকা করে বা আমরা দুদকের ভাষায় বলা হয় ইনভেন্টরি করার প্রেক্ষিতে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেন। এর আগে 22 জুলাই জিয়াউল আহসানের জলসিঁড়ি আবাসিক প্রকল্পের বাসায় সাদা সোনাসহ 100 কোটি টাকার সম্পদের প্রমাণ পায় দুদক। মিল্টন আনোয়ার, 71, ঢাকা। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশের তরুণদের সম্ভাবনাকে কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বিতর্ক অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি বলেন, রাতারাতি পরিবর্তন আসবে না, পরিকল্পনা অনুযায়ী কাজ করছে সরকার। সবুজ মাহমুদের প্রতিবেদনে বিস্তারিত। দ্য বাংলাদেশ ডায়ালগ এবং আসনুল্লাহ ডিবেটিং ক্লাবের যৌথ আয়োজনে আসনুল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয় বিতর্ক প্রতিযোগিতা সিভিল ডিসকোর্স ন্যাশনালস। দেশের বিভিন্ন প্রান্তের স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের মোট 82টি দল এতে অংশ নেয়। সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সরকার মন্ত্রী বলেন, দেশের তরুণদের সম্ভাবনাকে কাজে লাগাতে প্রধানমন্ত্রী তারেক রহমানের মতো সঠিক নেতৃত্বের প্রয়োজন। আমাদের সামনে যে সমস্যাগুলো আছে এগুলোকে মোকাবেলা করতে সবসময় যে দরকার, যে জিনিসটা আমার কাছে মনে হয় যে একটা নেতৃত্ব, অত্যন্ত শক্ত নেতৃত্ব প্রয়োজন, যে নেতৃত্ব আমাদেরকে সঠিক পথে এগিয়ে যাওয়ার চেষ্টা করবে। আমরা বারবার বঞ্চিত হয়েছি, বারবার ধাক্কা খেয়েছি, হোঁচট খেয়েছি। এবার আমাদের সামনে একটা সুযোগ এসেছে। সরকারের পরিকল্পনা অনুযায়ী কাজ শুরু হয়েছে জানিয়ে তিনি বলেন, রাতারাতি সবকিছু বদলে যাবে না, তরুণদের ধৈর্য ও আশাবাদ ধরে রাখার আহ্বান জানান মির্জা ফখরুল। তরুণরা তাদের যে ক্ষমতা নিয়ে, তাদের দেশের প্রতি যে ভালোবাসা নিয়ে তারা যে একটা অসম্ভবকে সম্ভব করেছে, একটা ফ্যাসিবাদকে হটিয়ে দিয়ে একটা গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করেছে, উদার একটা গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রতিষ্ঠা করার সুযোগ এনে দিয়েছে। এই জিনিসটা আমাদের জন্য বিরাট পাওয়া বলে আমি মনে করি। আয়োজকদের আশা, এমন বিতর্ক তরুণদের গণতান্ত্রিক চর্চা ও নেতৃত্বের বিকাশে আরও ভূমিকা রাখবে। সবুজ মাহমুদ, 71, ঢাকা। প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত। তবে আসন্ন ব্রিক্স সম্মেলনে তার যোগ দেওয়ার বিষয়টি ব্যক্তিগত সিদ্ধান্তের বিষয়, এমনটা মনে করেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। ঢাকায় দায়িত্ব নেয়ার পর বুধবার প্রথমবারের মতো পররাষ্ট্র মন্ত্রণালয়ে এসে সাংবাদিকদের এমনটা জানিয়েছেন তিনি। ত্রিবেদীর মতে, আলোচনার মাধ্যমে সমাধান সম্ভব নয় এমন কোনো বিষয় নেই। রিপোর্ট সুফিয়ান ফারাবির। প্রথমবারের মতো পররাষ্ট্র মন্ত্রণালয়ে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বৈঠক করেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও প্রতিমন্ত্রী শামা ওবায়দের সঙ্গে। প্রায় ঘণ্টাব্যাপী চলা সৌজন্য সাক্ষাৎ শেষে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন ভারতীয় হাইকমিশনার। জানান, মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে হৃদ্যতাপূর্ণ। মিটিংটা খুবই ভালো হয়েছে, and I am looking forward for a relation which is absolutely the foundation of which is the mutual benefit from people to people.
প্রধানমন্ত্রী তারেক রহমানকে আসন্ন ব্রিক্স সম্মেলনে যোগ দিতে আমন্ত্রণ জানিয়েছে দিল্লি। ত্রিবেদী জানান, বৈঠকে এ বিষয়ে আলোচনা না হলেও প্রধানমন্ত্রীর সফর দুদেশের সম্পর্ক এগিয়ে নেবে। The prerogative of the Honorable Prime Minister, and of course from our side I can tell you for sure that we are anxiously waiting for the Honorable Prime Minister of Bangladesh for a visit to India, and I'm sure in the near future it will happen. We are very hopeful, and we are all looking forward to that. ভারতের সঙ্গে গঙ্গা চুক্তির মেয়াদ শেষ হচ্ছে এই ডিসেম্বরেই। এর মেয়াদ বাড়ানো বা নতুন চুক্তির দিকে এখন নজর ঢাকার। ত্রিবেদীর মতে, আলোচনার মাধ্যমে সমাধান হবে না এমন কোনো বিষয় নেই। There is no problem which cannot be sorted out. With the mutual understanding, ultimately at the end of the day it is people. From people to people, whatever is beneficial to both the democracies and the... হাই কমিশনার বিশ্বাস করেন, দুদেশের মানুষের সঙ্গে মানুষের সম্পর্কই দ্বিপাক্ষিক সম্পর্কের মূল চালিকা শক্তি। I'm looking forward to everything which is positive, and I can tell you we had a great meeting with lot of positivity. সুফিয়ান ফারাবি, ৭১, ঢাকা। দেশের সার্বভৌমত্ব ও পারস্পরিক স্বার্থ সমুন্নত রেখে সম্পর্ক এগিয়ে নিতে চায় ঢাকা দিল্লি। এ বিষয়ে ইতিবাচক আলোচনা হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। বিকেলে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সাথে বৈঠক শেষে তিনি একথা বলেন। আগামীতে আমাদের দুদেশের সম্পর্ক যাতে আমরা পারস্পরিক স্বার্থ সামনে রেখে, এবং আমি বাংলাদেশ ফার্স্ট এটা সবসময় বলি, এখনো বলছি, সার্বভৌম সমতার ভিত্তিতে আমরা এগিয়ে নিয়ে যাব। এই বিষয়ে আমরা একমত পোষণ করি। প্রধানমন্ত্রীর আমন্ত্রণ বিষয়ে আপনারা বলেছেন, আমরা সেটা এখন রিভিউ করছি এবং আমরা এই বিষয়ে একটা সিদ্ধান্ত নেব এবং আপনাদেরকে আমরা সেটা তাৎক্ষণিকভাবে জানাবো। সাবেক বস্ত্র ও পাট মন্ত্রী এবং আওয়ামী লীগের সাবেক সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুল লতিফ সিদ্দিকীকে গ্রেপ্তার করা হয়েছে। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবির একটি দল রাজধানীর গুলশান এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। ডিবি জানায় 2013 সালের মে মাসে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশকে ঘিরে হত্যা ও মানবতা বিরোধী অপরাধের মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। গত সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল। সকালে ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালতে শাহবাগ থানার জন্য অন্য একটি সন্ত্রাস বিরোধী আইনের মামলায় হাজির হয়েছিল লতিফ সিদ্দিকী। আদালত চত্বরে তিনি জানান, শাপলা চত্বরের মামলায় তার বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু করা হয়েছে এবং পুলিশ তাকে গ্রেপ্তার না করলে তিনি নিজেই আত্মসমর্পণ করবেন। যশোর শহরের ঝুমঝুমপুর এলাকা থেকে 3 সহযোগী সহ গ্রেপ্তার হয়েছে চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন। পুলিশের হাতে ধরা পড়ার আগে যশোর সীমান্ত দিয়ে এসে ভারতের পালানোর চেষ্টা করছিল বলে জানিয়েছে পুলিশ। কর্মকর্তারা জানান, দীর্ঘ গোয়েন্দা নজরদারির পর অবশেষে গ্রেপ্তার হলো ডেভিড। বিদেশে পলাতক আরেক শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদের অন্যতম সহযোগী ইমনের বিরুদ্ধে হত্যা, দখল, চাঁদাবাজি সহ 2 ডজন মামলা রয়েছে। চট্টগ্রাম থেকে প্রণবেশ চক্রবর্তীর প্রতিবেদন। আপনি কোথায় বিজনেস করেন বুঝতে পারিনি ভাই। আমি বিজনেস না, আমি ডেভিড ইমন বলতেছি। আপনি আমার ডিটেইলস পুলিশ কমিশনার থেকে জিজ্ঞেস করেন, আমার নাম্বারটা দেখায়েন। আপনি না চিনলে, বুঝছেন? আপনি হয়তো চিনেও না চিনার মতো করতেছেন। আমি আপনারা বলতেছি যে ব্যবসা বাণিজ্য এখন থেকে আমরা করবো, আপনারা আর ব্যবসা বাণিজ্য করিয়েন না। ব্যবসা বাণিজ্য যদি করেন, স্মার্ট গ্রুপের মুজিবের ঘরে কি হয়েছে তো দেখছেন। স্মার্ট গ্রুপের মুজিব থেকে যায় আমার কথা জিজ্ঞেস করেন না, ওরা সাজ্জাদ গ্রুপের ডেভিড ইমনে কল দিয়েছে। গত 11 জুলাই বিদেশি নম্বর থেকে বাকলিয়া অ্যাক্সেস রোড এলাকার একটি প্রতিষ্ঠানে এককালীন 2 কোটি ও মাসে 10 লাখ টাকা চাঁদা দাবি করেন ডেভিড ইমন। চাঁদা না দিলে ব্যবসা বন্ধ করে দেওয়ার হুমকির পাশাপাশি তার পরিচয় পুলিশ কমিশনারের কাছে ফোন করে জেনে নিতে বলেন ইমন। চাঁদা না পেয়ে 13 জুলাই digital.net কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর করে ইমনের সহযোগীরা। প্রতিষ্ঠান থেকে লুট করা হয় 35.5 লাখ টাকা। এর পরপরই ডেভিড ইমন সহ তার বাহিনীর অন্যান্যদের গ্রেপ্তারে তৎপর হয় পুলিশ। অবশেষে ভারতে পালিয়ে যাওয়ার সময় বুধবার ভোর রাতে যশোর নড়াইল মহাসড়কের ঝুমঝুমপুর এলাকা থেকে ডেভিড ইমনকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ।
তাকে নজরদারি রাখা হচ্ছে সেই বিদেশ থেকেই। সে কখনো বিদেশে যায়, কখনো দেশে থাকে এবং বিভিন্ন বিদেশি নাম্বার থেকে কথা বলে ধোকা দেয় বা আসলেও প্রকৃত বিদেশে থাকে, এরকম মিলিয়ে ঝিলিয়ে তার সে সম্পূর্ণ নজরদারিতেই ছিল। ডেভিড ইমন কখনো দেশে থেকে কখনো বিদেশে থেকে চট্টগ্রামের সন্ত্রাসী গ্রুপগুলো পরিচালনা করত সাজ্জাদের সহযোগী হয়ে, জানিয়েছে পুলিশ। আমরা এই নেটওয়ার্কটা ভেঙে দিতে চাচ্ছি এবং ভেঙে দেওয়ার অভিযান হিসেবে চট্টগ্রাম জেলা পুলিশের গোয়েন্দা টিম সফলভাবে তার পজিশন লোকেশন ট্র্যাক করতে পেরেছিল, তাকে ঘিরে ফেলতে পেরেছিল এবং যশোর জেলা পুলিশের সহযোগিতা নিয়ে গত রাতে আটক করে নিয়ে আসতে পেরেছিল। চট্টগ্রামের অন্যতম শীর্ষ সন্ত্রাসী বিদেশে পলাতক থাকা সাজ্জাদ আলী খান ওরফে বড় সাজ্জাদ এবং চট্টগ্রামে অন্যান্য হত্যার সাথে জড়িত তার সহযোগী রায়হানকেও গ্রেপ্তারের জন্য পুলিশ তৎপর রয়েছে, জানিয়েছেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। বাকি যারা আছে এদেরকে আমরা পর্যায়ক্রমে আমরা ধরার চেষ্টা করব। সন্ত্রাসের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স, আমরা এটা শুরু করব, এটা চলবে, এটা অব্যাহত থাকবে। চট্টগ্রাম নগরী ছাড়াও রাউজান, হাটহাজারী ও ফটিকছড়ি এলাকায় বেশিরভাগ চাঁদাবাজি ও হত্যার ঘটনার নেপথ্যে বিদেশে পলাতক সন্ত্রাসী সাজ্জাদ ও রায়হান এবং ডেভিড ইমনের জড়িত থাকার কথা নিশ্চিত করেছে আইনশৃঙ্খলা বাহিনী। প্রণবেশ চক্রবর্তী, ৭১, চট্টগ্রাম। রাজধানীর মোহাম্মদপুর আদাবর এলাকার ত্রাস মনোয়ার হোসেন জীবন ওরফে লেদু হাসানকে গ্রেপ্তার করেছে র্যাব। হত্যা, চাঁদাবাজি, মাদক ব্যবসা, কিশোর গ্যাং নিয়ন্ত্রণ, বিএনপি নেতা বাদশা হত্যা সহ বিভিন্ন অপরাধে তার জড়িত থাকার অভিযোগ রয়েছে। র্যাব বলছে রাজধানীর বিভিন্ন থানায় মোট ৩২টি মামলা রয়েছে পুলিশের তালিকাভুক্ত এই সন্ত্রাসীর বিরুদ্ধে। বাকিটা জানাচ্ছেন ইমতিয়াজ সনি। বেশিরভাগ সময়ই অশ্লীল অঙ্গভঙ্গিতে টিকটক ভিডিও তৈরি করতেন তিনি। মোহাম্মদপুর আদাবর সহ রাজধানী জুড়ে চাঁদাবাজি, মাদক ব্যবসা, জমি দখল, কিশোর গ্যাং নিয়ন্ত্রণ সহ নানা অপকর্মের অভিযোগ তার বিরুদ্ধে। বলছি মোহাম্মদপুরের ত্রাস মনোয়ার হোসেন জীবন ওরফে লেদু হাসানের কথা। এসব অভিযোগের কারণে বিএনপি তাকে ৩ বার দল থেকে বহিষ্কার করেছে। সর্বশেষ আদাবরের বিএনপি নেতা আবুল বাশার বাদশা হত্যা মামলায় জড়িত থাকার অভিযোগে লেদু হাসানকে গ্রেপ্তার করেছে র্যাব। মঙ্গলবার রাতে মোহাম্মদিয়া হাউজিং সোসাইটি এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে র্যাব ২ এর একটি দল। র্যাবের নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব 2 জানতে পারে যে নবোদয় হাউজিং ইউনিট বিএনপি সাধারণ সম্পাদক আবুল বাশার বাদশা হত্যাকাণ্ডে অভিযুক্ত মনোয়ার হোসেন লেদু ওরফে লেদু হাসান রাজধানীর মোহাম্মদপুর হাউজিং সোসাইটি এলাকায় অবস্থান করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে র্যাব 2 এর একটি আভিযানিক দল উক্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে এবং মনোয়ার হোসেন লেদুকে গ্রেপ্তার করে। র্যাব জানায় লেদু হাসানের বিরুদ্ধে হত্যা, অস্ত্র, মাদকসহ বিভিন্ন অপরাধে রাজধানীর বিভিন্ন থানায় মোট ৩২টি মামলা রয়েছে। মোহাম্মদপুরের নবোদয় হাউজিং ইউনিট বিএনপি সাধারণ সম্পাদক আবুল বাশার বাদশা হত্যা মামলার অন্যতম আসামি তিনি। ১৬৪ ধারার জবানবন্দিতে জানা যায় লেদু হাসানই বাদশাকে হত্যার জন্য মূল হত্যাকারী পারভেজকে অস্ত্র সরবরাহ করেছিল। অস্ত্র, চাঁদাবাজি ও মাদকসহ ৩২টি মামলা রয়েছে। ইতিপূর্বে ২০১০ সালে ঘটে যাওয়া আলোচিত আহেদুজ্জামান হত্যা মামলায় এজাহারভুক্ত আসামি হিসেবে তিনি গ্রেপ্তার হন। মোহাম্মদপুর এলাকার অপরাধ নিয়ন্ত্রণে লেদু হাসানের মতো পালাতক অন্যান্য সন্ত্রাসীদের ধরতে র্যাবের অভিযান চলছে বলে জানিয়েছেন এই কর্মকর্তা। আমরা আমাদের মতো কাজ করে যাচ্ছি। ইমতিয়াজ সনি, ৭১, ঢাকা। পছন্দের প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে টেন্ডারে বিশেষ শর্ত জুড়ে দেওয়া হয় বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। বুধবার এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। অভিযোগ করেন আওয়ামী লীগ সরকারের সময় প্রয়োজন ছাড়া দ্বিগুণ দামে যন্ত্রপাতি কেনা হয়েছে। হিমুল মাহবুবের প্রতিবেদন। সব দুর্নীতি যেন নিয়তি হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশের জন্য। লোকবল নেই, যন্ত্রপাতি রাখার জায়গাও নেই, কিন্তু ফরিদপুর ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের জন্য কেনা হয়েছিল 2টি রেডিওথেরাপির মেশিন, যা 11 ও 15 বছর ধরে বাক্সবন্দী হয়ে পড়ে আছে। ৭১ টেলিভিশনে সেই প্রতিবেদনই আবার উঠে এলো পিপিআরসির গবেষণায়। 11 কোটি টাকার মেশিন আওয়ামী লীগ আমলে 18 কোটি টাকা দিয়ে 2টা রেডিওথেরাপির মেশিন কেনা হয়েছে।
একটা পড়ে আছে ফরিদপুরে, একটা পড়ে আছে খুলনায়। যে দুইটা হাসপাতালের জন্য আনছিল, দে হ্যাভ নো ব্যাংকার। ওই মেশিন লাগাইতে রেডিও ব্যাংকার লাগে, ব্যাংকার নেই। কিনেছে কেন? টু আর্ন এ মার্জিন অফ টাকা 6 crores পার মেশিন। স্বাস্থ্য অর্থনীতি ইউনিটের উদ্যোগে পরিচালিত গবেষণায় বলা হয়, বরাদ্দ থাকলেও বাজেট কাঙ্ক্ষিত সেবায় রূপান্তরিত হচ্ছে না। এ বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, পছন্দের ব্যক্তি বা প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে অনেক সময় দরপত্রে বিশেষ শর্ত জুড়ে দেওয়া হয়। এত বড় এক্সপিরিয়েন্স দেয় যে 5 বছরের মিনিমাম 10,000 কোটি টাকা ট্রানজাকশন থাকতে হবে। আর এই 10,000 কোটি টাকা ট্রানজাকশন করার মানে সৌভাগ্যবান, সোনার চামচ মুখে নিয়ে জন্ম করা বাঙালি আমরা কয়জন? বিকজ এটাকে লিমিটেড রাখে যাতে পছন্দের লোক পায়। দিস ইজ দ্য সিনারিও। স্বাস্থ্যসেবার মান উন্নয়নে সরকারের নেওয়া পরিকল্পনার কথাও জানান তিনি। আমরা প্রত্যেকটা উপজেলা, জেলা হাসপাতালে 10 বেড করে আমরা ডায়ালিসিস সেন্টার চালু করতে যাচ্ছি খুব তাড়াতাড়ি। জনগণকে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সরকার বদ্ধপরিকর বলেও জানান মন্ত্রী। স্বাস্থ্য সেবাকে সহজলভ্য করতে হবে জনগণের কাছে। হিমেল মাহবুব, ৭১, ঢাকা। আমরা সেই ব্যাপার। বাংলাদেশকে একটি আঞ্চলিক এভিয়েশন হাবে পরিণত করতে চায় সরকার। এ লক্ষ্যে বিমান পরিবহন মাস্টার প্ল্যান, পাইলট প্রশিক্ষণ ও বহরে নতুন উড়োজাহাজ যুক্ত করার উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন বেসামরিক বিমান প্রতিমন্ত্রী। একদম। এবং প্রধানমন্ত্রী যিনি পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, তিনি আশ্বাস দিয়েছেন যে বেসরকারি বিমান খাতের বিকাশে সরকারের নীতিগত সহায়তা, পাইলট প্রশিক্ষণ, প্রযুক্তি আর বিনিয়োগের মাধ্যমে সহযোগিতা করতে চায় যুক্তরাষ্ট্র। বাকিরা জানাচ্ছেন নাদিয়া শারমিন। বহরে বোয়িং উড়োজাহাজ যুক্ত করা নিয়ে রাজধানীর বনানীর একটি হোটেলে এই অনুষ্ঠানের আয়োজন করে ইউএস বাংলা এয়ারলাইন্স। এতে অংশ নিয়ে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত বলেন, পাইলট প্রশিক্ষণ, প্রযুক্তি ও বিনিয়োগের মাধ্যমে এদেশের বিমান খাতের উন্নয়নে দীর্ঘমেয়াদী অংশীদার হতে চায় যুক্তরাষ্ট্র। একসাথে তারা এমন সুযোগ তৈরি করে যা উভয় দেশের জন্য দীর্ঘমেয়াদী সুবিধা নিয়ে আসে। বাংলাদেশ তার অসাধারণ অর্থনৈতিক যাত্রা অব্যাহত রাখার সাথে সাথে যুক্তরাষ্ট্র বাণিজ্য, বিনিয়োগ, উদ্ভাবন, শিক্ষা, বেসামরিক বিমান চলাচল এবং জনগণের মধ্যে সম্পর্কের ক্ষেত্রে একটি বিশ্বস্ত অংশীদার হিসেবে প্রতিশ্রুতিবদ্ধ। অনুষ্ঠানের প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা জানান, ঢাকায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে এখন বছরে প্রায় 1,24,00,000 যাত্রী যাতায়াত করেন। তৃতীয় টার্মিনালটি চালু হলে এশিয়া, প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল, মধ্যপ্রাচ্য এবং অন্যান্য আন্তর্জাতিক গন্তব্যের সঙ্গে সংযোগ ও যাত্রী ধারণ ক্ষমতা বাড়বে বলে তার আশা। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার বেসরকারি ব্যবসায়, যার মধ্যে বিমান খাত অন্তর্ভুক্ত, সহায়তা করতে এবং বাংলাদেশের অর্থনৈতিক নীতিকে বেসরকারি খাত চালিত করতে চায়, যাতে এটি আমাদের জনগণের কর্মসংস্থানের চাহিদা পূরণ করতে পারে। সেই সাথে বাংলাদেশকে একটি শীর্ষস্থানীয় বিমান পরিবহন কেন্দ্রে পরিণত করার সরকারের লক্ষ্য বাস্তবায়িত হয়। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী বলেন, শাহজালাল বিমানবন্দরে তৃতীয় টার্মিনাল চালু হলে বছরে প্রায় 2,40,00,000 যাত্রী সেবা দেওয়ার সক্ষমতা তৈরি হবে। সরকার বাংলাদেশকে একটি আঞ্চলিক বিমান পরিবহন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে কাজ করছে, যেখানে আমরা একসাথে কাজ করছি। আমরা একটি বিমান পরিবহন মাস্টার প্ল্যান তৈরি করছি এবং বগুড়ায় একটি পাইলট প্রশিক্ষণ একাডেমি স্থাপন করছি, যা আমাদের শিল্পের ভবিষ্যৎ সহায়তার জন্য। ইউএস বাংলা এয়ারলাইন্স কর্তৃপক্ষ জানায়, তাদের বহরে নতুন 21টি বোয়িং উড়োজাহাজ যুক্ত করার পরিকল্পনা রয়েছে। নাদিয়া শারমিন, ৭১, ঢাকা। সাথে থাকার জন্য ধন্যবাদ। আপনারা আছেন ৭১-এ, চলছে সংবাদ সংযোগ। এবং দর্শক, এই মুহূর্তে আমরা যেতে চাই, সেখানে কথা বলছেন বিসিবি বস তামিম ইকবাল। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। কোচিংয়ের আমি জানি এটার কোয়েশ্চেন আসবে, এই কারণে আমি আগেই আপনাদেরকে ক্লিয়ার করি। স্পেশালি যে আপনারা জানেন যে জেলা বিভাগের কোচগুলার প্রসেস বা এসব নিয়ে অনেকেরই অনেক কথা আছে। আমার কাছে মনে হয় যে উই নিড টু অ্যাকসেপ্ট দ্য ফ্যাক্ট দ্যাট প্রসেস ওয়াজ নট মেনটেন ওয়েল ফ্রম দ্য ক্রিকেট বোর্ড অ্যাজ ওয়েল। কারণ যখন আমি ওই সময় দেশে ছিলাম না, আর আমি গেম ডেভেলপমেন্টের চেয়ারম্যান ছিলেন, উনিও হয়তো বা দেশে ছিলেন না, বাট আমি ছিলাম না দেশে। সো আমি এসে এটা নিয়ে লাস্ট 2-3 দিন আগে বা তার আগেও, মানে আরও 4-5 দিন আগে আমি এটা নিয়ে বসে পুরো জিনিসটা শুনেছি যে কী প্রসেসের মাধ্যমে হয়েছে, কি না হয়েছে। সো ডেফিনেটলি আমার কাছে মনে হয় যে দ্য প্রসেস ওয়াজ প্রবলি নট মেনটেন্ড ক্লিয়ারলি, অ্যান্ড প্রসেস
কি ক্লিয়ারলি মেনটেন করা হয়নি এটা জানাটা খুব জরুরি। একটা অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া হয়েছিল, ওখানে একটা মিনিমাম ক্রাইটেরিয়া দেওয়া হয়েছিল যে ফার্স্ট ক্লাস ক্রিকেটার্স অ্যান্ড খুব সম্ভব লেভেল 1 করা কোচদেরকেই ইনভাইট করা হয়েছিল। অ্যান্ড দেন 218, ইফ আই এম নট রং, 218 অ্যাপ্লিকেশনস এসেছিল। ওখানে 90+ যারা অ্যাপ্লিকেন্ট ছিলেন তারা ওই ক্যাটাগরিতে ফল করেন না। তো তাতে ইন্টারনালি ওনারা ডিসিশন নিয়েছেন যে তাদেরকে অ্যালাউ করা হবে। এখানে আমার কাছে মনে হয় যে আমাদের ভুল ছিল, বিকজ এরকম আরও 10 জন 15 জন 20 জন তো থাকতে পারে যারা ওই অ্যাডভার্টাইজমেন্টটা দেখে যখন ওই ক্যাটাগরিতে ফল করছিলেন না তারা ওইটা দেখেই অ্যাপ্লাই করেন নাই হয়তোবা। সো যদি আমরা 90+ মানুষকে অ্যালাউ করতে পারি, সো ওনাদের কী ফল্ট। সেকেন্ডলি আমার কাছে মনে হয় যে রিটেনে যে পরীক্ষাটা হয় অ্যান্ড দেন অবভিয়াসলি প্র্যাকটিক্যাল, আমি রিটেনে তাদের অবশ্যই বেসিক নলেজ থাকতে হবে, বাট সাথে এটা কিন্তু ক্রিকেট বোর্ডেরও দায়িত্বের মধ্যে পড়ে তাদেরকে এডুকেট করা। আমরা কি তাদেরকে এডুকেট করেছি ফর নাম্বার অফ ইয়ার্স? প্রবলি নট। সো আমার কাছে মনে হয় যে এখানে প্র্যাকটিক্যালটাকে প্রাধান্য বেশি দেওয়া উচিত। অবশ্যই আপনার ভাইবা থাকবে, আপনার রিটেনে আপনার বেসিক নলেজ থাকতে হবে। আই এগ্রি টু অল অফ দোজ থিংস। সো এখন যে নতুন করে যে অ্যাডভার্টাইজমেন্ট ছেড়ে দেওয়া হয়েছে অ্যান্ড দেন এভরিবডি ইজ উই আর আস্কিং এভরিবডি টু রিঅ্যাপ্লাই, এখানে যে সিস্টেমে করা হবে এখানে আগে রিটেন আর প্র্যাকটিক্যাল করে দেওয়ার পর একটা রেজাল্ট দেওয়া হবে। রেজাল্ট দেওয়ার পর এখানে যারা পাস করবে তাদেরকে ভাইবার জন্য ডাকা হবে। এখন আমি এত কিছু বললাম, আমি কয়েকটা মার্ক শিটও দেখেছি, যে রিটেনের পরীক্ষার শিটও দেখেছি। ওখানে একটা প্রশ্ন দেখলাম যে হোয়াইট বলে কি আউট হওয়া যায়, ওখানে আনসার দেখলাম বোল্ড আর এলবিডব্লিউ। এখন এই ধরনের যদি আনসার থাকে তাহলে তো ভাই কোচিংয়ে আসাই ভালো। আরেকজনকে দেখলাম যে অফসাইডের 5টা পজিশনের নাম বলা হোক, ওখানে বলছেন মিড উইকেট। তো এই বেসিক নলেজগুলো তো তাদের থাকতে হবে। আপনার কমপ্লেন্স থাকবে, এই থাকবে, সে থাকবে। আপনারা একটা জিনিস মনে রাখেন যে এই জিনিসটা কেন করা হচ্ছে, ওয়াই উই। আমরা এতক্ষণ মিরপুরে হোম অফ ক্রিকেটে ছিলাম এবং বিসিবির প্রেসিডেন্ট তামিম ইকবাল কথা বলছিলেন সংবাদ সম্মেলনে। নিশ্চয়ই তার বক্তব্যের আরও বিস্তারিত থাকবে আমাদের পরবর্তী সংবাদ সংযোগগুলোতে। দর্শক, চলছে সংবাদ সংযোগ, সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১ ইউটিউব চ্যানেল। থাকুন ৭১-এর সাথে।